অরুণ কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে বলে, তুই শিওর মেয়েটি কথা না বলতে পারা নিয়ে এভাবে বলা ঠিক হয়েছে তোর? আকাশ অরুণের দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। ঢোক গিলে মৃদু স্বরে বলে, রেগে গিয়েছিলাম। একটু থেমে বিরক্তি কণ্ঠে বলে, ও অ্যাক্সিডেন্টলি আমার বউ। এটা ভুলে থাকলে মাথা ঠান্ডা থাকে, মনে পড়লে মেজাজ খারাপ লাগে। এরপর আকাশ ওয়াশরুমে যেতে যেতে আবারও শক্ত গলায় বলল, মেয়েটি আর একবার আমার বউয়ের রোল প্লে করলে আসলে ওর দুগাল থাপড়ে লাল করে দিব আমি, দেখিস। অরুণ হেসে বলে, মেয়েটির চেয়ে তোর গাল লাল হওয়ার জন্য বেশি পারফেক্ট মনে হচ্ছে আমার। আকাশ ঘাড় বাড়িয়ে রেগে বলে, আর তোর পাশা লাল হওয়ার জন্য আরও বেশি পারফেক্ট। অরুণ মুখটা একটুখানি করে বলে, তুই আমার ফর্সা পাশা দেখে নিলি, এখন আমার বইয়ের হক। আকাশ বিরক্ত হলো, রেগে বলে, আর একটা ফালতু কথা বলবি তো থাপড়ে সোজা করবো তোকে। কথাটা বলে আকাশ ওয়াশরুমে চলে যায়। অরুণ অসহায় কণ্ঠে আওড়ালো, আজ আমার পাছা ফর্সা বলে। প্রায় মিনিট 10 পর আকাশ শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কাভার থেকে অ্যাশ কালারের একটি ব্লেজার বের করে গায়ে জড়িয়ে নেয়। হাতঘড়ি হাতে পড়তে পড়তে ঘর থেকে বেরিয়ে যায়। মাথার পানি ঢেলে মাথাটা মনে হয় ঠান্ডা হয়েছে। সিঁড়ি বেয়ে নামতে নিয়ে আসমানি নওরানি ঘরে যায়। ভদ্রমহিলা বিছানায় শুয়েছিল। আকাশ এগিয়ে গিয়ে মৃদুস্বরে ডাকে, মা। আসমানি নরম চোখ বুজে রেখে উত্তর দেয়, বলো। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে, কাজে যাচ্ছি, নিজের খেয়াল রেখো। আসমানি নরম চোখ মেলে বলে, আমার মনে হয় তোমার ভদ্রতা সভ্যতা সব হারাই গেছে। আমার খোঁজ নিয়ে সেসবে কিছু প্রমাণ করার দরকার নাই। আকাশ চুপ থাকলো। এরপর গম্ভীর গলায় বলো, মা। মা হয়ে ছেলের মতামতের ইম্পর্ট্যান্ট না দিলে ছেলের ভদ্রতা সভ্যতা হারানোর দোষে কিছু না। আসছে বাই। কথাটা বলে আকাশ তার মায়ের ঘর থেকে বেরিয়ে যায়। সামনে তাকে দেখলো টেবিলের এক কোণে সন্ধ্যা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেয়েটির সামনে অরুণ দাঁড়িয়ে হাসছে। হাসতে হাসতে বলে, শোনো সুইটি, আমি বাইরে ঘুরতে যাচ্ছি বুঝলে। তোমার জন্য অনেক কিছু আনবো, বুঝেছো? তোমার কী পছন্দ বলে ফেলো তো আমাকে। কিছু একটা ভেবে পকেট থেকে ফোন বের করে এগিয়ে দিয়ে বলে, এই যে টাইপ করে লেখো, তাহলে আমি বুঝবো। সন্ধ্যা বিব্রত বোধ করে মাথা নেড়ে জানায়, তার কিছু লাগবে না। অরুণ মন খারাপ করে বলে, ওকে ওকে, আমার পছন্দই তোমার পছন্দ হবে। এবার হাসো তো সুইটে। ডান হাতে দু আঙ্গুল ইশারায় দেখিয়ে বলে, স্মাইল। সন্ধ্যা না চাইতে একটু হাসলো। অরুণকে দেখে সৌম্য ভাইয়ের কথা মনে পড়লো। তার সৌম্য ভাই অনেকটা এভাবেই কথা বলতো, তার সাথে খুনসুটি করতো। আকাশ সন্ধ্যা দিকে গম্ভীর চোখে চেয়েছিল। সন্ধ্যাকে হাসতে দেখে দৃষ্টিতে শীতলতা ভর করলো। অরুণ আবারও বলে, হাসো সুইটি, আর একটু হাসো। আকাশ চরম বিরক্ত হয়। বড় বড় পা ফেলে এগিয়ে আসে অরুণের হাত ধরে জোরে টান দেয়। অরুণ বেচারা বুঝতে না পারায় কয়েক পা পিছিয়ে যায়, সাথে ঠাস করে পড়ে যায়। সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। আকাশ বাঁ হাতে দাঁড়িয়ে হাত চালায়, সাথে শক্ত গলায় বলে, এই ভাষায় কোনো তামাশা চলে না। দ্রুত রেডি হয়ে আয়, আমার লেট হচ্ছে। অরুণ বহু কষ্টে উঠে দাঁড়িয়ে বলে, আমি কোথায় যাব? তুই কক্সবাজারের কাজে যাচ্ছিস, যা। আমি যাব না। ইস, কোমরটা গেল। আকাশ শক্ত গলায় বলে, তোকে যেতে হবে। অরুণ অসহায় কণ্ঠে বলে, কি জ্বালা, আমার পিছে পড়লি কেন? আকাশ বিরক্তি হয়ে বলে, রেডি হয়ে আয়, সময় 2 মিনিট। অরুণ হতাশ। একটু পর ডান হাত আকাশে বকে রেখে হেসে বলে, বাতাস, বাবুটা আমাকে আজকাল একটু বেশি ভালোবাসছে, আমাকে চোখে হারাচ্ছে। 1 মিনিট। আকাশ ঝাড়া মেরে অরুণের হাত সরিয়ে দিয়ে রেগে বলে, দ্রুত যা। অরুণ মন খারাপ করে আবার হাসে। কক্সবাজারে বোরিং হবে না, এখানে নিশ্চয়ই কিউট কিউট মেয়ে থাকবে, একটু এনজয়ও করা যাবে। আকাশ গম্ভীর চোখে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ দুপায়ে এগিয়ে আসলে সন্ধ্যা ঢোক গেল। আকাশ মৃদুস্বরে বলে, এ তো চোখের পানি আসে কোথা থেকে? সন্ধ্যা দু হাতে কসলায়। আকাশ গম্ভীর গলায় বলে, আমার থেকে দূরে থাকবে, তাহলে কাঁদতে হবে না। আমার আশেপাশে আসলে থাপড়ে গাল লাল করব তোমার। লাস্ট কথাটা ধমকে সুরে বলে। সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ গটগট পায়ে গেটের দিকে যায়। সন্ধ্যা ঝাপসা চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। অরুণ আকাশের পিছু যেতে যেতে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বাই সুইটি। আকাশ রেগে তাকায় অরুণের দিকে। অরুণ সামনে ফিরে আকাশের দৃষ্টি দেখে ভোর কুঁচকে বলে, যাচ্ছি তো, রাখছিস কেন? আকাশ কিছু বলল না, চুপচাপ বেরিয়ে গেল। অরুণ চোখ ছোটো ছোটো করে আকাশের দিকে
তাকিয়ে সেও বেরিয়ে যায়। সন্ধ্যা মলিন মুখে আকাশের অদৃশ্য যাওয়া দেখল। লোকটা তো তাকে ডিভোর্স দিয়ে দিবে, তারপর সে কোথায় যাবে? সমু ভাইয়া তো আর আসে না। যদি তার ডিভোর্সের পরও সমু ভাইয়া না আসে, তবে সে কোথায় যাবে, কোথায় থাকবে? আকাশ আর অরুণ কক্সবাজারে পৌঁছেছে বেশ কিছুদিন আগে। এখানে অরুণদের নিজস্ব একটা রিসোর্ট আছে, সেখানে আকাশ উঠেছে। অরুণ তার রুমে এসে ঘুমে কাঁদা। আকাশ ফ্রেশ হয়ে কিছু কাজ কমপ্লিট করে মিটিংয়ের ব্যবস্থা করে সময় মতো জায়গাটিতে পৌঁছাতে যথাসময় রুম থেকেই বেরিয়ে যায়। আকাশ বিভিন্ন কোম্পানির মালিকদের সাথে সমুদ্রের পাড় থেকে কিছুটা দূরে একটি জায়গায় গোল হয়ে বসেছে। আকাশের বয়সী একজন আছে, বাকিরা সবাই বাবার বয়সী লোকজন। আর আছে তাদের দুজন মেয়ে। একজন মেয়ে আকাশের পানে বসেছে, যার নাম মিতু। আকাশ কখনো গম্ভীর স্বরে কথা বলছে, সবাইকে বোঝাচ্ছে, আবার কখনো সকলের কথা শুনছে। মৃদু মেয়েটি বারবার আকাশের হাতের উপর হাত রাখে। মেয়েটি আকাশকে চেনে, এর আগেও বহুবার দেখা হয়েছিল। তার বাবাদের সাথে মিটিংয়ের আয়োজন করলে সে সবসময় আসে আকাশের জন্য। আকাশের সাথে বেশ অনেক কথা বলে, যদিও আকাশ শুধু হা হু করে, তবুও তার ভালো লাগে। আকাশ কথা বলতে বলতে হঠাৎ থেমে যায়। কথা বলার মাঝে এই পর্যন্ত কম করেও হলেও 50 বার এই মেয়ের হাত সরিয়ে দিয়েছে, কিন্তু এটা ভালোভাবে কথা শোনার মেয়ে না, বুঝলো আকাশ? ডান দিকে ফিরে কিছুটা আওয়াজ করে শক্ত গলায় বলে, কোলে উঠবে? কোলে ওঠা ইচ্ছে হলে জানাও, আমি লোক ভাড়া করে দিচ্ছি। মৃদুসহ সকলে থতমত খেয়ে তাকায় আকাশের দিকে। আকাশ আবারও তার হাতের উপর রাখা মেয়েটির হাত কিছুটা ঝাড়া মেরে সরিয়ে দেয়। ঠান্ডা মেজাজে কেউ না কেউ গরম করবে, সবসময় আকাশের সাথে এমন করবে কেউ না কেউ। আকাশ চোখ বুজে নিজেকে সামনে আবারও কথা বলতে শুরু করে। মৃদু সকলের সামনে যেমন লজ্জা পায়, তেমনি ভীষণ মন খারাপ হয় আকাশের এরকম ব্যবহারে। অরুণ ঘুম থেকে উঠে আকাশকে খুঁজতে খুঁজতে সমুদ্রের এদিকে এসেছে। আকাশে বলা কথাটা শুনতে পেয়েছে সে। এদিকে এসে আকাশের পাশে দাঁড়ায়। ততক্ষণে আকাশের আলোচনা পর্ব শেষ হয়। সবাই একে একে উঠে যায়। মৃতুর বাবা তার মেয়েকে ডাকলে সে বলে একটু পর যাবে। আকাশ চেয়ারে হেলান দিয়ে দুহাত আড়াআড়িভাবে গুজে চোখ বুজে রেখেছে। অরুণ মৃতুর পাশে চেয়ার টেনে বেশ বসলে। হাই সুইটে। মৃত্যু ভুরু কুঁচকে তাকায় অরুণের দিকে। অরুণ হেসে বলে, তুমি কোলে উঠতে চাও? জানো আমার বডিতে অনেক সত্যি, এসো তোমাকে কোলে নেই। মৃত্যু অবাক হয়। এমন বিদেশি ছেলের মুখ একদম শুদ্ধ বাংলা ভাষা শুনে অরুণ আকাশের দিকে তাকিয়ে বলে, কিরে বাতাসবাবু, তোর গার্লফ্রেন্ডকে কোলে নিলে তোর কোথাও জ্বলবে না তো? আকাশ চোখ খুলে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। বিরক্তিখণ্ডে বলে, ও আমার কেউ না, তবে তুই চাইলে ওকে কোলে নিতেই পারিস, মিস মিতুর ইচ্ছে পূরণ হবে। কথাটা বলে সমুদ্র পাড়ের দিকে যায় আকাশ। অরুণ হেসে বলে, এসো সুইটি, বসো, এত সুন্দর ছুটিকে কোলে নিলে আমি ধন্য হয়ে যাব। মিতু দ্রুত দাঁড়িয়ে যায়, রেগে বলে, বেয়াদব। অরুণ হেসে বলে, সে ঠুইউ ছুইটে। মিতু ধূপধাপ পা ফেলে তার বাবার দিকে যায়। অরুণ গা টানা দিল। ভালোই লাগে মেয়েদের সাথে ফ্ল্যার্ট করতে। দেখতে দেখতে প্রায় 5 দিন পেরিয়েছে। সৌম্য কার্জন হলের সামনে মাঠে বসে আছে, দৃষ্টি আকাশপানে। গত 5 দিন আগে তার কাছে সন্ধ্যার একটা ভিডিও এসেছিল। এরপর প্রতিনিয়ত সন্ধ্যার ছোট্ট কোনো ভিডিও অথবা কোনো পিক প্রতিদিন আসে। সৌম্য কল করলে ফোন বন্ধ পায়। কে এমন করছে তার সাথে? কখনো সন্ধ্যার কান্নামাখা মুখ দেখছে, নয়তো কখনো সন্ধ্যার মলির মুখ দেখছে। সৌম্যর অস্থির লাগে। কোথায় আছে তার বোন? কে তাকে খোঁজ দিচ্ছে না? গত 7 দিন আগে যে ইরাকে রেখে আসলো, এরপর আর ইরার হদিশ পেল না সৌম্য। কোথায় হারিয়ে গেল ইরা? হারিয়ে গেল প্রশ্নটা আসলো কারণ সৌম্য ইরাকে খুঁজেছে। ইরা ফোন অসংখ্যবার কল করেছে, কিন্তু একবারের জন্য ইরার ফোন অন পায়নি। প্রতিবার সবার কাছে খোঁজ নিয়েছে, কেউ বলতে পারে না ইরার কথা। ইরাও হারিয়ে গেল। সৌম্য লম্বা শ্বাস টানে। তার জীবনটা অদ্ভুত, যেন কেউ কোথাও নেই। এ তো ছন্ন ছাড়া জীবন কারো হয়? কার্জন হলের সামনে এই জায়গাটা সব সময় ইরা আর সৌম্য খুব পছন্দের জায়গা ছিল। এখন কি পছন্দের জায়গা নেই? আছে তো, আগে হাসি খুশির জন্য জায়গাটা পছন্দ ছিল, আর এখন দুঃখ বিলাস করতে জায়গাটা পছন্দের তালিকায়। সৌম্যর মনে পড়ে সেই পুরনো দিনগুলোর কথা, যখন তারা এইখানে দুজন বসে কত হাসাহাসি করছে। এরা হাসতে হাসতে সৌম্যর গায়ের উপর ঢলে পড়তো। সৌম্য ধমক দিত এভাবে গায়ে ঢলে পড়ায়।
ইরা সমর ধমক খেয়ে আবারও বিতুরামি করতো। আরও সমর গা ঘেঁষে বসতো। মেকি রাগ দেখিয়ে বল, আমি তোর কোলে উঠে বসে থাকবো? কি করবি রে তুই? সৌম্য নীরবে চঞ্চল ইরাকে দেখতো, আর কিছু বলতো না। যেদিন থেকে ইরার মন পড়তে শুরু করলো সেদিন থেকে সৌম্যর হাসতে ভুলে গেল, কারণ ইরাও যে তার হাসতো না। সৌম্যর অবহেলায় ইরার হাসি বিলীন হতে শুরু করলো। ধীরে ধীরে ইরা হাসতে ভুলে গেল। এরপর কথায় কথায় চোখে কোনো ভিজত। ইরা কত যত্ন তা লুকিয়েও নিত, কিন্তু সৌম্যর চোখ ফাঁকি দেওয়া বুঝে এত সহজ? সৌম্যর চোখ যে ইরার থেকে সরতই না, ইরা সে খবর রাখেনি। সৌম্য নীরব হয়ে গেল। ইরাকে শুধু দেখত, প্রয়োজন বলে ইগনোর করত। ইরার মনে অভিমানের পাহাড় জমত। আর সৌম্যর বুক ব্যথা নিয়ে কি নির্মল চোখে অভিমানী ইরাকে দেখে যেত। অভিমান বলে ইরার চোখ বেয়ে গা পানি গড়ালো। তখন সৌম্য ইরাকে শুধু দেখে যেত। এই সমাজে সৌম্যদের কখনো প্রিয় মানুষের চোখে জল মুছে দেওয়ার অধিকার নেই। কথাগুলো ভেবে সৌম্য মলিন হাসল। ইরা তো কখনো তার সাথে এভাবে যোগাযোগ অফ করে রাখেনি। মেয়েটি তো এমনটাই পারে না। সে চেনে ইরাকে, তবে কি হলো ইরার? সৌম্যর কথা গিয়ে মন টিকে না। সব কিছু তো অশান্তি লাগে। ভাবনার ইতি ঘটল সৌম্যর। সকালে একটা পাউরুটি কিনে খেয়েছিল। এখন বিকেল পেরিয়ে যাচ্ছে। পেটে ক্ষুধা, দোকান থেকে রুটি খোলা কিনে খেতে চাইলো। খেতে ইচ্ছে করলো না। দুঃখ নিয়ে পেট ভরা লাগে। পিছিয়ে এসে উল্টো পথে টিউশনের দিকে এগোলো। রাস্তার ধার দিয়ে হাঁটছে। আশেপাশে অনেক মানুষ, কিন্তু তার মনে হয় সে একা, ভীষণ একা। রাত তখন 8টার কাছাকাছি। আকাশ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। দুপারে প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গুটিয়ে গিটার উপর পর্যন্ত পানিতে দাঁড়িয়ে আছে। পরনে নীল শার্ট, দুহাটের শার্টের হাতা কুইন পর্যন্ত গোটানো, হাত দুটো প্যান্টের পকেটে গুজে রাখা। দৃষ্টি দূর অজানার। মুখভয় গম্ভীর, চোখে মুখে বিরক্তি, তবে কারণ জানা নেই। অরুণ আকাশের থেকে আরও খানিক সামনে গিয়েছে। তার হাতে ক্যামেরা, যদিও অন্ধকার, তবে চাঁদের মিটিমিটি আলোয় যা পিক উঠেছে সেটাই তুলছে। আকাশের থেকে কিছুটা ডান দিকে একটু সামনে সকাল আর তার এক বান্ধবী দাঁড়িয়ে আছে। গতকাল দুই বান্ধবী মিলে কক্সবাজার ঘুরতে এসেছে। সকালের নজর আকাশের দিকে। সকালের বান্ধবী নীরা সকালকে একদিকে তাকিয়ে থাকতে দেখে বলে, ওদিকে কি দেখিস? সকাল আকাশের দিকে চেয়েই বলে, ছেলেটা অনেক সুন্দর না? নীরা চোখ ছোট করে তাকায়। আকাশ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আকাশকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। সকাল নীরাকে রেখে এগিয়ে যায় আকাশের দিকে। নীরা বিচলিত কণ্ঠে বলে, ওদিকে কই যাস? সকাল পাত্তা দিল না। নীরার কিছু না বলে সামনের দিকে এগোতে থাকে। সকাল মৃদু হাসছে। গায়ে ওড়না নেই মেয়েটার, পরনে একটা টপস আর জিন্স। এগিয়ে গিয়ে হঠাৎই একবার আকাশের সামনে ঠাস করে পড়ে যায়। আকাশের দৃষ্টি সামনের দিকে ছিল। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে তার সামনে পড়ে যাওয়া সকালের দিকে ভুরু কুঁচকে তাকায়। সকাল মৃদু আর্তনাদ করে ব্যথা তুলে আওয়াজে বলতে থাকে, ইস, ও মা গো, কোমরটা গেল গো। আকাশ যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়ে আছে। মুখভায় গম্ভীর, দৃষ্টি সকালের দিকে, তবে চোখে মুখে বিরক্তি। সকাল আকাশের দিকে চেয়ে আছে। সে মূলত ইচ্ছে করে পড়েছে, যাতে আকাশ এগিয়ে এসে তাকে হেল্প করে, কিন্তু লোকটি একদমই রোবটের মতো দাঁড়িয়ে আছে। নীরা হঠাৎই খেয়াল করে সকাল পড়ে গিয়েছে। দেখতে পেয়েই মেয়েটি দ্রুত সকালের দিকে এগিয়ে এসে বলে, কিভাবে পড়লি? সকাল দৃষ্টির সামনের দিকে দেখে নীরব মাথা তুলে তাকায়। সামনে তাকিয়ে দৃষ্টিতে বিস্ময় ভর করে। আকাশ দুটো মেয়ের এমন উদ্ভট দৃষ্টি দেখে বিরক্তি কণ্ঠে আওড়ালো, রাবিশ। কথাটা বলে উল্টো ঘুরে চলে যায়। সকাল মন খারাপ করে বলে, লোকটির কি অ্যাটিটিউড, সেই লাগছে। আমি এই লোকটাকে পটিয়ে ছাড়বো। নীরা বিস্ময় চোখে চেয়ে বিড়বিড় করে, সন্ধ্যায় বর আকাশ নওরান আজও একদিন পেরিয়েছে। সমুর টিউশনে যাওয়ার জন্য মেস থেকে বেরিয়েছে। রাস্তার ধার দিয়ে ধীর পায়ে হাঁটছে। পায়ে একজোড়া চামড়া জুতো। ইরা কিনে দিয়েছিল বছরখানেক আগে। বেশ কয়েক জায়গায় ফুটো হয়ে গিয়েছে। সমু মলিন হাসলো। ইরাটা হারিয়ে গেল। সমুর কাছে হীরার মায়ের নাম্বার ছিল। ছেলেটা নিজের ছটফটানি কমাতেই গতকাল ইরার মায়ের নাম্বারে কল দিয়েছিল। ভদ্রমহিলার সমুর সাথে খুব সুন্দরভাবে কথা বলতো। যদিও সমু অনেক মাস হলো কথা বলেনি, তবে গতকাল কল দেওয়ায় ভদ্রমহিলার কণ্ঠে তো রুট ছিল। সমুর নিজেকে ভীষণ ছোট লেগেছে।
কিন্তু তবুও কল কাটেনি। অনেকবার ইরার কথা জিজ্ঞেস করেছে। এরপর তিনি জানিয়েছেন ইরা তার জীবন নিয়ে সুখে আছে। সৌম্য যেন আর ইরার খোঁজ না করে। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। মন প্রশ্ন করে, ইরাবতী তুই সত্যি ভালো আছিস তো? উত্তর আসে না। সৌম্য হাঁটতে হাঁটতে মেন শহরে চলে এসেছে। হঠাৎই মাথা তুললে সামনে তাকাতেই সৌম্যর পা থেমে যায়। একটি কালো গাড়ি থেকে বেরিয়ে এসেছে ইরা। সৌম্য ইরাকে দেখেই দ্রুত পায়ে দুপায়ে এগোয়। হাতে শব্দ করে ডাকতে নেয়, ইরা। প্রথম অক্ষরটি জোরে বলেও পরের অক্ষরটি একদমই আস্তে উচ্চারণ করে। সৌম্যর পা থেমে যায়। ইরার পাশে এসে একজন ছেলে দাঁড়িয়েছে। বয়স ৩৯-৩০ বছর হবে হয়তো। ইরা লোকটির সাথে হাঁটতে হাঁটতে সামনে শপিং মলের ভিতরে গেল। সৌম্যর বুক চিনচিনে করে উঠল। যেভাবে দাঁড়িয়েছিল সেভাবে দাঁড়িয়ে রইল। ৫ মিনিট যেতে ইরা আর লোকটি ভেতর থেকে বেরিয়ে আসে। লোকটি গাড়ির দরজা খুলে দিল। ইরাই ভেতরে উঠে বসে। এরপর লোকটি অপর পাশে ড্রাইভিং সিটে গিয়ে বসে। সৌম্য চুপচাপ তাকিয়ে রইল। গাড়ি ছেড়ে দেয়। গাড়ির সামনের দিকে এগোয়। সাথে সৌম্যর বুক ব্যথা বাড়ে। মলিন হেসে বিড়বিড় করে, এ তো তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি ইরাবতী। আর একটু সময় নিয়ে ভুলতি না হয়, বারণ করতাম না। কথাটা বলে ঢোক গিলল। ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা ডান চোখ থেকে এক ফোঁটা নোনা পানি ছিটকে ফেলে। লম্বা শ্বাস টানে। পায়ের গতি বাড়ায়। টিউশনে যেতে হবে। দুনিয়ার আনন্দ তো তোর জন্য নয়, তার জন্য যত্ন করে দুঃখটুকুই জমা রেখেছে আল্লাহ। মেয়েদের মতো কাঁদলে হবে, বরং প্রতিনিয়ত দুঃখকে বরণ করতে হবে। তখন বিকেল। সন্ধ্যা ব্যালকনিতে বসে অনেকক্ষণ একা একা বসে কেঁদেছে। ভাইয়ের কথা খুব মনে পড়ে। কতদিন হয়ে গেল তার ভাইকে দেখে না। কেঁদে কেঁদে ঘরে এসে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আসে। যদিও চোখ মুখ লাল হয়ে আছে, তবে মুখে পানি দিয়ে আগের চেয়ে ভালো লাগছে। আকাশ রিসোর্টের রুমে বসে ল্যাপটপে কাজ করছে। কিছু একটা ভেবে তাদের বাড়ির একটি রুমের সিসিটিভি ফুটেজ চেক করে। স্ক্রিনে সন্ধ্যা ভেসে উঠল। আকাশ নীরব চোখে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা বিছানায় বসে একটি খাতা কিছু লিখছে। এই ঘরের টেবিলের উপর খাতা কলম রাখা ছিল। সন্ধ্যা সেখান থেকে একটি খাতা কলম নিয়েছে। খাতা দুটো পৃষ্ঠায় কিছু লিখে পৃষ্ঠা দুটো খাতা থেকে ছিঁড়ে তার হাতে নেয়। এরপর বিছানা থেকে নেমে আটা দিয়ে কাগজ দুটো দেওয়ালে বসায়। আকাশ অবাক হয়, মেয়েটি কী করছে এসব? দেওয়ালে লাগানো কাগজ দুটিতে চোখ বুলালে আকাশের চোখে পড়ে দুটো বাক্য, যার একটি কাগজে লেখা আছে, তোমাকে খুব মনে পড়ে ভাইয়া। অপর কাগজে লেখা, তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া। আকাশ বাক্য দুটো পরে ভীষণ অবাক হয়। আরেকটি ব্যাপারে অবাক হয়, সন্ধ্যার হাতের লেখা চোখে পড়ার মতো সুন্দর, একদম টাইপ করে লেখার মতো। ল্যাপটপের স্ক্রিনে দেখলো। সন্ধ্যা লাগলো দুটির উপর ডান হাতের আঙ্গুলগুলো বুলাই আর মৃদু হাসে। এরপর কিছু একটা ভেবে সন্ধ্যা দেওয়ালের থেকে পিছিয়ে এসে ঘরের মাঝখানে দাঁড়ায়। সন্ধ্যা এখানে আসার পর থেকেই সবসময় শাড়ি পরতো, তবে আজ আসমানি নওরান তাকে একটা 3 পিস পরতে দিয়েছে। শাড়ি পরার অভ্যাস নেই সন্ধ্যার। খুব অসুবিধা হতো, তবু আসমানি নওরানের কথায় অসম্মতি করেনি। কষ্ট করে শাড়ি সামলেছে। আজ 3 পিস পরে সন্ধ্যা আরাম লাগছে। সন্ধ্যা তার শরীর থেকে ওড়না খুলে রেখে দিল। আকাশের দৃষ্টি সরিয়ে নেয় সাথে সাথে। ল্যাপটপ বন্ধ করার জন্য ডান হাত ল্যাপটপে রেখে আর বন্ধ করলো না। ভিতর থেকে কেউ বলে ওঠে, মেয়েটি তোর বউ, এ তো ফর্মালিটি কী আছে? আবার কেউ বলে, কিন্তু তুই তো তোর বউকে ডিভোর্স দিয়ে দিবি, ডিভোর্স পেপার রেডি হচ্ছে। আকাশ তার মনের ভেতরে এসব চিন্তায় বিরক্ত হয়। সে নিজেকে বোঝায় আপাতত যেহেতু মেয়েটি তার বউ, সে দেখতেই পারে মেয়েটিকে। ভাবনা রেখে ল্যাপটপে দৃষ্টি দিল। আকাশের চোখে মুখে বিস্ময়ে ভর করে। সন্ধ্যা নাচছে। না, কোনো গান নেই, তবে এমনি মেয়েটা খুব সুন্দর করে নাচছে। হঠাৎই নাচতে নাচতে ঠোঁট প্রসারিত করে হাসে। হাসতেই থাকে। আকাশ বিস্ময়ের চোখে সন্ধ্যাকে দেখছে। সন্ধ্যার মুখপানে এক ধ্যানে চেয়ে আছে। গালের সৃষ্টি নিখুঁত টোলে আকাশের দৃষ্টি থেমে যায়। সন্ধ্যা শব্দবিহীন মন খুলে হাসে। তার মনে আছে সে সৌম্যর সামনে এভাবে নাচত। এই অভ্যাস সন্ধ্যার ছোটবেলা থেকেই ছিল, তাই কখনো লজ্জা পায়নি ভাইয়ের সামনে। সৌম্য সন্ধ্যাকে বাহবা দিত, বলতো, বনু তুই তো সেরা,
এরপর দুষ্টুমি করে বলতো, কিন্তু এরকম বগের ঠ্যাঙের মতো নাচ দেখে আমার একটু একটু বমি পায় আর কি, এটাই। সন্ধ্যা ভাইয়ের দুষ্টুমি ধরতে পেরে তার নাচ থামিয়ে ভাইয়ের বাহুতে কিল দিত, মেকি রাগ দেখাতো। কিন্তু আজ সন্ধ্যা হাসছে, দু চোখের পাতায় বেয়ে নোনা জল গড়িয়েছে। সে খবর সন্ধ্যার কাছে নেই। আকাশের চোখে মুখে আগের চেয়েও বিস্ময়। মেয়েটি নাচছে, হাসছে, একই সাথে কাঁদছে। আকাশ চুপচাপ সন্ধ্যার দিকে চেয়ে রইল। একটু পর বিড়বিড়িয়ে বলে, আই লাই ওর অ্যাক্টিভিটিস, বাট আই হেট অল গার্লস। একটু থেমে আবারও বলে, তুমি খুব তাড়াতাড়ি আমার থেকে ডিভোর্স লেটার পেয়ে যাবে। ডিভোর্সের কথাটা বলতেই আকাশে প্রচণ্ড পরিমাণে রাগ হয়। সে বুঝলো না সে কেন রাগলো। তবে রেগে মেগে কোলের উপর রাখা ল্যাপটপ গায়ের উপর ছুঁড়ে মারে। ল্যাপটপ দুটো পুরো দুভাগ হয়ে যায়। আকাশ চেয়ারে হেলান দিয়ে ডান হাতে মাথার চুল টেনে ধরে। ওপাশে সন্ধ্যার পায়ের গতি কমে যায়। ধীরে ধীরে সন্ধ্যার পা থেমে যায়। বিছানার কোনায় বসে পড়ে সন্ধ্যা। দু হাতের উপর চিবুক রেখে ফুঁপিয়ে ওঠে। দুটো শব্দমন কেঁদে উঠল, সৌম্য ভাইয়া। আকাশ তখন মাস্টার্স ফাইনাল ইয়ারে। তার বাবার এক ব্যবসায়ী কলিগের মেয়ে আকাশকে পছন্দ করত। মেয়েটি আকাশকে প্রপোজ করেছিল একটু ইউনিক ওয়েতে। একটি ছোট্ট চিরকুট লিখে তার অনুভূতি প্রকাশ করেছিল। আকাশের ভাবমূর্তি ছিল স্বাভাবিক। মেয়েটি আকাশকে চুপ থাকতে দেখে সামনাসামনি জিজ্ঞেস করে উত্তর চায়। আকাশ খুব স্বাভাবিকভাবে জানিয়েছিল, আমার তোমাকে ভালো লাগে না। আকাশ ভেবেছিল মেয়েটি ভুলে গিয়েছে তাকে, কিন্তু না। মেয়েটি সবসময় আকাশের আশেপাশে থাকতো, বিভিন্নভাবে তার ভালোবাসা প্রকাশ করত। আকাশ মাঝে মাঝে প্রচণ্ড বিরক্ত হতো, কিন্তু মেয়েটির কাজকর্মে সে অবাক না হয়ে পারত না। আকাশের মনে হতো মেয়েটি হয়তো তাকে সত্যিই ভালোবাসে, কিন্তু তার মেয়েটির প্রতি তেমন কোনো ফিলিংসই আসেনি। মেয়েটি আকাশের থেকে তো নীরবতা পেয়েও কখনো পিছুপা হয়নি। এভাবে প্রায় 1 বছর পেরিয়ে যায়। আকাশের মাস্টার্স কমপ্লিট হয়ে যায়। সে বিদেশে যাওয়ার জন্য সব কিছু রেডি করেছিলে। তার ফ্ল্যাটে 2 দিন আগে ব্যবসার কাছে এক জায়গায় সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে তার পিছে ঘুরঘুর করা মেয়েটির সাথে একটি ছেলের কথোপকথন শুনতে পায়, সাথে ছেলেটির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত। মেয়েটি মূলত আকাশের বাবার। আকাশের এত টাকা দেখিয়ে এই নাটকগুলো করতো। আকাশ সেদিনে তো রেগে গিয়েছিল। মেয়েটির প্রতি তার অনুভূতি নেই ঠিক আছে, কিন্তু মেয়েটি একটু পাগলামি করে তাকে বিরক্ত করতো, এর মাসুল দিবে না। আকাশ কারণ ছাড়া কাউকে কিছু বলতো না। যেমন সে কখনো মেয়েটির অনুভূতির জন্য তাকে ছোট করেনি। তার অনুভূতির ঘর শূন্য হলেও। কিন্তু সেদিন আকাশ মেয়েটির সামনে গিয়ে কোনো কথা ছাড়াই কষিয়ে দুটো থাপ্পড় মারে। এখানে শেষ নয়। আকাশের একটি মেয়ে ফ্রেন্ড ছিল। সে আকাশকে ভালোবাসে বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছিল। আর তার তো টাকার জন্য পরবর্তীতে তো পুরো লিঙ্ক ভাইরাল হয়ে গিয়েছিল। তাছাড়া বন্ধু হিসাবে অরুণ আছেই। প্রতিটি মেয়ে তো লোভী টাইপ। মেয়েদের উপর থেকে আকাশের মন একদমই উঠে গিয়েছে। পুরনো কথা ভেবে আকাশ দীর্ঘশ্বাস ফেলল। মেঝেতে দ্বিখণ্ডিত হওয়া ল্যাপটপের দিকে তাকিয়ে নিজের উপর বিরক্ত হলো। এখন তাকে সব গুছানোর কাজ আবার করতে হবে। হঠাৎ হঠাৎ রাগের কারণ নিজের দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করে তার। কিন্তু রাগলো কেন? মেয়েটিকে ডিভোর্স দেবে ভাবতে রাগ হলো। কারণ জানে না। নিজের উপর চরম বিরক্তি সে। 2 দিন পেরিয়েছে। সন্ধ্যার পর সন্ধ্যা আসমানি নৌরানির পাশে বসে আছে। আসমানি নৌরান কাঁথা সেলাই করছে। সন্ধ্যা আসমানি নৌরানকে ঝাঁকিয়ে হাত নিয়ে বোঝায় সে সেলাই করতে চায়। আসমানি নৌরান অবাক হয়ে বলে, তুই পারিস? সন্ধ্যা মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। ভদ্রমহিলা সন্ধ্যার হাতে কাঁথা সুই দিলে সন্ধ্যা খুশি হয়ে আসমানি নৌরানকে জড়িয়ে ধরে। মৃদু হেসে হাত দিয়ে ইশারা বোঝায়, তুমি অনেক ভালো। আসমানি নৌরান সন্ধ্যার থুতনিতে হাত রেখে বলে, আমার জান্নাতের চেয়ে ভালো কেউ নাই বুঝলি। সন্ধ্যা ইশারা করে, তুমি আমাকে জান্নাত ডাকো কেন? ভদ্রমহিলা মৃদু হেসে বলে, কারণ তোর মুখ দেখলে আমি মেলা শান্তি পাই মা। জান্নাতে যেমন অনেক সুখ শান্তি, তেমন তোর দিকে তাকালে আমি এমন শান্তি পাই। কারণ শুনবি? সন্ধ্যা মাথা নেড়ে সম্মতি জানায়। সে শুনতে চায়। আসমানি নওরানের কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। সন্ধ্যার মুখে চুমু খেয়ে বলে, কোনো একদিন শুনবি, এখন তোর কাজ কর মা। আসমানি নওরানের চোখে কোণে পানি। সন্ধ্যার চোখে যা ধরা দেয়।
মেয়েটি আসমানি নোরানকে ঝাঁকিয়ে বোঝায়, তোমার চোখে পানি কেন? আসমানি নোরান সন্ধ্যাকে বুকে জড়িয়ে নেয়। সন্ধ্যা মলিন মুখে চেয়ে থাকে। আসমানি নোরান কাঁদলে তার ভালো লাগে না। আপাতত এই একটি মানুষই তার একমাত্র আপন। আসমানি নোরান নিজেকে সামনে সন্ধ্যাকে ছেড়ে মৃদু স্বরে বলল, নে এই কাজ শুরু কর, দেখি তো কেমন পারিস। সন্ধ্যা ইশারায় বোঝায়, আর কাঁদবে না তো? আসমানি নোরান হেসে ফেলল, দেখ কেমন মেয়ের মতো কথা বলে। অবশ্যই এটা তো মেয়েই। মাথা নেড়ে বলে, আমার জানাতের কথা অমান্য করি কি কইরা? সন্ধ্যা হাসলো। বেল বেজে উঠল আসমানি নোরানের ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা সেলাই মনোযোগ দেয়। আসমানি নোরানের ছোট বোন তার আর তার মেয়ে শিমু তাদের বাড়িতে এসেছে। আসমানি নোরান এতদিন পর বোনকে পেয়ে ভীষণ খুশি হয়। জড়িয়ে ধরে বোনকে, এরপর কথা বলায় ব্যস্ত হয়। শিমু তার খালাকে জিজ্ঞেস করে, খালামণি সন্ধ্যা ভাবি কোথায়? আসমানি নোরান তার ঘর দেখিয়ে দিয়ে চঞ্চল শিমু ঘরে দৌড় দেয় তার খালার ঘরের দিকে। বিছানার উপর একটি মেয়েকে খুব মনোযোগ দিয়ে সুতোর কাজ করতে দেখে শিমু এগিয়ে এসে বলে, তুমি আকাশ ভাইয়ের বউ সন্ধ্যা ভাবি? মেয়ে কণ্ঠে সন্ধ্যা মাথা উঁচু করে অপরিচিত এক মেয়েকে দেখে ভুরু কুঁচকে তাকায়। শিমু এগিয়ে এসে বলে, তুই আমার ভাবি তাই? সন্ধ্যা বোকা চোখে চেয়ে ইশারায় বোঝায়, হুম। শিমু এগিয়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে হাসে। এরপর সন্ধ্যার সামনে সোজা হয়ে বসে। আমি আকাশ ভাইয়ার খালাতো বোন, বুঝেছ? সন্ধ্যা ইশারায় বলে, কেমন আছো? শিমুর বুঝতে একটু প্রবলেম হয়, তবে বুঝতে পেরে উত্তর দেয়। সাথে সন্ধ্যাকে পাল্টা জিজ্ঞেস করে। সন্ধ্যা মাথা নেড়ে জানায় সেও ভালো আছে। শিমু গালে হাত দিয়ে বলে, ভাবি তুমি খুব সুন্দর করে হাসো। আমি তো ক্রাশ খাচ্ছি, ওয়াও। শিমুর কথা শুনে সন্ধ্যা হেসে ফেলে। ইশারায় বোঝায়, তুমি দেখতেও সুন্দর, তোমার হাসিও সুন্দর। শিমু হেসে তার কোলে রাখা ব্যাগের ভেতর থেকে সন্ধ্যা যেন আনার সব কিছু বের করলো। প্রথমে সন্ধ্যার দিকে পুরো 5টি শাড়ি এগিয়ে দিল, যার মধ্যে দুটো জামদানি, একটি সুতি আর দুটি কাতান। এগুলো তার মা এনেছে। শিমু তার ভাবির জন্য আলাদা করে এনেছে। হাতের চুড়ি, ম্যাচিং করে কিছু জুয়েলারি, মেকআপের একটি সেট। সবচেয়ে বের করো দুটি আলতা। আমরা চুপচাপ শিমুর কাজ দেখছিল। আলতা দেখে মেয়েটির মন ভীষণ পুলকিত হয়। একটি আলতা সন্ধ্যা হাতে নিয়ে শিমুকে ইশারায় বোঝায়, আপু একটি আলতা আমাকে দেবে? সন্ধ্যার কথা বুঝতে পেরে শিমু শব্দ করে হেসে ফেলে। অন্তঃপর বলে, বোকা ভাবি, এই সব তোমার জন্য এনেছি। আলতা আমার ভালো লাগে তাই তোমার জন্য ভয়ে ভয়ে এনেছি। সবার এসব পছন্দ করে না, ভেবেছি তোমার ভালো লাগবে কি না। সন্ধ্যা হাত নেড়ে বোঝায় আলতা তার ভীষণ ভীষণ পছন্দ। শিমু হেসে সন্ধ্যার জন্য আনা সব কিছু সন্ধ্যার দিকে এগিয়ে দিয়ে বলে, এগুলো তোমার খালা শাশুড়ি আর তোমার ননদিনী থেকে গিফট, বুঝেছো? ফর্মালিটির জন্য ফিরিয়ে দিতে বলার আগে বলে দিচ্ছি, গিফট ফিরিয়ে দেওয়ার কথা বলা ঘোর অন্যায়। সন্ধ্যা সত্যিই ভেবেছিল কিছু বলবে, তার আগে শিমুর এহেন কথায় সন্ধ্যা হেসে ফেলে। শিমু মা ঘরে আসে। সন্ধ্যা শিমুর মা বুঝতে পেরে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ভদ্রমহিলা ঝাপসা চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। ধীর পায়ে এগিয়ে এসে সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কেমন আছিস মা? সন্ধ্যা অবাক হয়ে তাকায়, যেন ইনি তার কত আপন। কিন্তু সন্ধ্যা তো এনাকে চেনেই না, আজকে প্রথম দেখলো। অবাকে রেশ কাটিয়ে সন্ধ্যা মাথা নেড়ে জানালো, সে ভালো আছে। উনি কেমন আছেন? শিমুর মা মৃদু হেসে বলল, তোকে দেখে অর্ধেক ভালো হয়ে গেলাম। অসুস্থতার জন্য আসতে পারছিলাম না, সুস্থ হয়ে ছুটে এসেছে। সন্ধ্যা কি বলবে বুঝতে পারে না। মেয়েটি চিহ্নিত বদনে চেয়ে আছে। এরকম ব্যবহারের কাছে মানুষটা ছাড়া আর কেউ করে? শিমুর মা সন্ধ্যার মুখে 3টে চুমু এঁকে দেয়। শিমু নিজেও অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে। সন্ধ্যাকে দেখে তার মায়ের এমন রিয়াকশন তাকে কনফিউজড করে দিচ্ছে। আবার ভাবলো সন্ধ্যা কথা বলতে পারে না, এই জন্য হয়তো তার মা বেশি আবেগী হয়ে গিয়েছে। শিমুর মা নিজেকে সামনে বলে, তোকে নিজ হাতে অনেক কিছু রেঁধে খাওয়াবো, একসাথে খাবো, অনেক দিন থাকবো এখানে, বুঝেছিস তো? সন্ধ্যা বিস্ময়ে মুখ মাথা নাড়ে। আসমানি নওরানের ব্যবহার তার প্রথম প্রথম এমন অবাকই লাগতো। এখন তার বোনের সেম বিহেভ সন্ধ্যাকে ভাবনায় ফেলে দেয়। শিমু এগিয়ে এসে বলে, আচ্ছা আম্মু, এবার আমার ভাবিকে আমাকে ছেড়ে দাও তো। আমার ভাবির সাথে অনেক গল্প করার আছে।
শিমুর কথায় আসমানি নৌরান সহ তার মা হেসে ফেলল। সন্ধ্যাও মৃদু হাসল। তার বয়সী এক মেয়ে পেয়ে সন্ধ্যা ভীষণ আনন্দিত হয়েছে। শিমুর মা আসমানি নৌরানির হাত থেকে একটি ব্যাগ বের করে একটি গহনার বাক্স বের করলো। তার হাতে কাছে যা গহনা ছিল তার অর্ধেকটা শিমুর জন্য রেখে বাকি অর্ধেকটা সন্ধ্যার জন্য এনেছে। বাক্সের ভেতর থেকে একটা সোনার চেন বের করে সন্ধ্যাকে পরিয়ে দেয়। এরপর কানের দুল পরিয়ে দিতে চাইলে দেখলো সন্ধ্যার কানে সোনার রিং, তাই হেলদুল রেখে দিল। এরপর একটা ছোট্ট স্টোনের নাকফুল বের করে সন্ধ্যার নাকে দৃষ্টি দিয়ে দেখলো নাকফুল নেই। ভদ্রমহিলা মৃদুস্বরে বলে,